এখন এই ভ্যারিয়েবল কি? অনেক রকমের সমস্যা হতে পারে, অনেক কিছু নিয়ে রিসার্চ করা যেতে পারে। এই যে অনেক কিছু নিয়ে রিসার্চ করা যেতে পারে, অনেক রকম বিষয় আসতে পারে উঠে, এই বিষয়গুলোই ঠিক ভ্যারিয়েবল। তুমি ঠিক যে বিষয় নিয়ে গবেষণা করতে চাইছো, সেই বিষয়গুলোই ভ্যারিয়েবল। সেই বিষয়গুলো তখনই ভ্যারিয়েবল যখন সেটা ভ্যারি করবে, যখন সেটা পরিবর্তনশীল বলে ধরে নেওয়া হবে, যখন সেটাকে মেজার করা যাবে, যখন সেটাকে মাপা যাবে, যখন সেটাকে জাজ করা যাবে, যখন সেটাকে ডেসক্রাইব করা যাবে, দেন উই ক্যান কল ইট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল খুব সহজ সরল কথায় যেটা ভ্যারি করে, যেরকম আমি যদি বলি বয়স, বয়স ব্যক্তিভেদে পৃথক, পরিবেশ ভেদে পৃথক। আমার বয়স একরকম, তোমাদের বয়স একরকম, অন্য আরেকজনের বয়স একরকম। যে কোনো ধরো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, কারো ফ্যামিলিতে 4 জন মেম্বার, কারো ফ্যামিলিতে 8 জন মেম্বার, কারো ফ্যামিলিতে 2 জন মেম্বার। তো ভ্যারি করছে আলাদা আলাদা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফ্যামিলিতে। যেমন স্টাডি আওয়ার্স, কেউ 4 ঘন্টা পড়ে, কেউ 5 ঘন্টা পড়ে, কেউ 10 ঘন্টা পড়ে, কেউ 1 ঘন্টা পড়ে, কেউ পড়েই না। তো এই স্টাডি আওয়ার্সও ভ্যারি করছে। তো এরকম বিষয়গুলো যেগুলো আমরা মূলত যেগুলো নিয়ে রিসার্চ করে থাকি, রিসার্চে যে বিষয়গুলো উঠে আসে, সেই বিষয়গুলো যেগুলো ভ্যারি করে, অর্থাৎ যেগুলো পরিবর্তনশীল, পরিবেশ, পরিস্থিতি, সময়, ব্যক্তিভেদে পরিবর্তনশীল, ব্যক্তিভেদে আলাদা আলাদা, এবং যেগুলোকে আমরা মেজার করতে পারবো, যেগুলোকে আমরা জাজ করতে পারবো, যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো, এরকম বিষয়গুলোকেই আমরা মূলত ভ্যারিয়েবল বলছি। তো রিসার্চের বিষয়, সেখানে যা যা এরকম বিষয় থাকবে যেগুলো ভ্যারি করে, যেগুলোকে পরিমাপ করা যায়, যেগুলোকে আমরা জাজ করতে পারি, সেগুলোকেই আমরা মূলত রিসার্চ ভ্যারিয়েবল বলছি। এটা হচ্ছে ভ্যারিয়েবলের একটা সাদামাটা কনসেপ্ট। এই ভ্যারিয়েবলকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আরো অনেক থাকতে পারে, রয়েছে। ইম্পর্টেন্ট যেগুলো আমাদের রিসার্চে কাজে লাগে খুব, সেই এবং যে জায়গাগুলো স্যার ক্লাসে রেকর্ডিং কি থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। যে জায়গাগুলো আমরা আচ্ছা। রেকর্ডিং থাকবে এবং সবাই পেয়ে যাবে। এবং যে জায়গাগুলো রিসার্চের যে ভ্যারিয়েবল গুলো আমরা মূলত ঠিক ক্লিয়ার আমাদের কনসেপ্ট নেই, সেই রকম কয়েকটা ভ্যারিয়েবল আমি তোমাদের বলছি, বা আমি তোমাদের সামনে আলোচনা করছি আজকে। অর্থাৎ অনেক রকমের ভ্যারিয়েবল থাকতে পারে, তার মধ্যে যে ভ্যারিয়েবল গুলো তোমরা তোমাদের ধারণা পরিষ্কার নাও থাকতে পারে, বা মূলত সমস্ত বইতে সঠিকভাবে পাওয়া যায় না, ভুল কনসেপ্ট তৈরি হয়, সেগুলো সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি এখন। প্রথমত, কিছু ভ্যারিয়েবল সম্পর্কে তোমরা জানো, কয়েকটা ভ্যারিয়েবল সম্পর্কে জড়তা থাকতে পারে, কিংবা একটাও নাও জানা থাকতে পারে কারো কারো। তো আমি যখন কিছু জিজ্ঞেস করব, একটুখানি ডিসকাস করবে, একটুখানি অ্যান্সার দেবে। তো সেরকম কয়েকটা ভ্যারিয়েবল হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্টারভেনিং বা মিডিয়েটর ভ্যারিয়েবল, মডারেটর ভ্যারিয়েবল, এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, কনফাউন্ডিং ভ্যারিয়েবল। তো হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ঠিক কি? খুব সোজা, কমন। ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল খুব প্রাইমারি ভ্যারিয়েবল, অনেকেই জানো। তাই একটুখানি শেয়ার করো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি। খুব দ্রুত এই দুটো ভ্যারিয়েবল একটুখানি তোমরা শেয়ার করো, এই দুটো ভ্যারিয়েবল সম্পর্কে কি জানো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে তোমাদের ধারণা একটুখানি শেয়ার করো। কেউ বলতে পারবে না? খুব সোজা তো, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই দুটো নিয়ে একটু বল। হ্যাঁ স্যার, বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো যেটা, যে ভেরিয়েবলটা মানে কোনো কিছুর উপর নির্ভর করে না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যেটা ইনফ্লুয়েন্স করে, হুম। যার প্রভাবটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একদমই তাই। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা ডিপেন্ড করে না কারোর উপর, যেটা মূলত স্বাধীন, যেটা ফ্রি, যেটা রিসার্চারের নিজের কন্ট্রোলে থাকে, নিজের নিয়ন্ত্রণে থাকে। রিসার্চার চাইলে তার মতো করে যেটাকে পরিবর্তন করতে পারে, যেটাকে চেঞ্জ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন। তো এই শব্দটা তোমরা, এটা হচ্ছে কি টার্ম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের, ম্যানিপুলেশন। এই কি টার্মটা ধরেই কিন্তু প্রশ্ন আসে, এই ম্যানিপুলেট করা যায় কোন ভ্যারিয়েবলকে, এটা যদি তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল।
তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মূলত এমন একটা ভ্যারিয়েবল যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করে, যেটা নিজে প্রভাবিত হয় না, নিজে রিসার্চারের নিজের কন্ট্রোলে থাকে, এবং সেইটাকে ম্যানিপুলেট করে করে রিসার্চার দেখার চেষ্টা করে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাব ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর কতটা পড়ছে। যেরকম এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো, দ্য ইম্প্যাক্ট অফ স্টাডি ডিউরেশন অন স্টুডেন্ট টেস্ট স্কোর। অর্থাৎ এই যে একটু আগে স্টাডি আওয়ার্স এর কথা বলছিলাম, ছাত্রছাত্রীরা কতক্ষণ পড়ছে এবং তার প্রভাব তাদের পরীক্ষার স্কোরে বা পরীক্ষার রেজাল্টে কিরকম প্রভাব ফেলছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার যে টাইম, স্টাডি ডিউরেশন বা স্টাডি আওয়ার্স, সেটা তাদের রেজাল্টকে কতখানি প্রভাবিত করছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ওই স্টুডেন্ট ডিউরেশন, এই স্টাডি হ্যাঁ, ডিউরেশন। স্টাডি ডিউরেশন। তার কারণ স্টাডি ডিউরেশন এক্সাম স্কোরের উপর ডিপেন্ড করছে না, স্টাডি ডিউরেশনের উপর ডিপেন্ড করছে এক্সাম স্কোর। তো স্টাডি ডিউরেশন এখানে ফ্রি, এখানে ইন্ডিপেন্ডেন্ট। যে পড়বে বা রিসার্চার যতক্ষণ পড়তে বলবে, বা একজন টিচার যতক্ষণ পড়তে বলবে, বা যে ছাত্র বা ছাত্রীরা পড়বে তাদের নিজেদের হাতে রয়েছে। কেউ 4 ঘন্টা পড়তে পারে, কেউ 5 ঘন্টা পড়তে পারে, কেউ 10 ঘন্টা পড়তে পারে, বা সবাইকেই একটা ফিক্সড টাইম দিয়ে দেওয়া হলো সবাই 5 ঘন্টা করে পড়বে। তো এটা ডিপেন্ড করছে না এক্সাম স্কোরের ওপর, এর ওপর ডিপেন্ড করছে এক্সাম স্কোর। তো এক্সাম স্কোরটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বা টেস্ট স্কোরটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্টাডি ডিউরেশনটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল স্বাধীন, যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর যে ভ্যারিয়েবলটা প্রভাবিত হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখো এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের আর একটা উদাহরণ আছে, দ্য এফেক্ট অফ ডিফারেন্ট এক্সারসাইজ রুটিনস অন ওয়েট লস। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? দ্য এফেক্ট অফ ডিফারেন্ট এক্সারসাইজ রুটিনস অন ওয়েট লস। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ওয়েট লস। হুম, ওয়েট লস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ কারণ কি, ওয়েট লস ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ড করছে এক্সারসাইজ রুটিনের উপর। তুমি কেমন এক্সারসাইজ করছো তার উপর ডিপেন্ড করছে তোমার ওয়েট বাড়বে কি কমবে। অর্থাৎ এখানে এক্সারসাইজ রুটিনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেটা রিসার্চার বা যিনি এক্সারসাইজ করবেন তার নিজের কন্ট্রোলে আছে। আর ওয়েট লসটা কিন্তু তার নিজের কন্ট্রোলে নেই। এক্সারসাইজ ফলো করলে ভালো করে ওয়েট লস হবে, না হলে ওয়েট গেইন হয়ে যাবে। তো ওয়েট লস ডিপেন্ড করছে এক্সারসাইজ রুটিনের ওপর, তাই ওয়েট লস ইজ কল্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, and exercise does not depend on any variable, that is why it is called independent variable. ক্লিয়ার হয়েছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সবার, যাদের আগে জানা ছিল না বা জানা ছিল? পরিষ্কার? আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল বা মিডিয়েটর ভ্যারিয়েবল। এটা সম্পর্কে কারো ধারণা আছে? ইন্টারভেনিং ভ্যারিয়েবল বা মিডিয়েটর ভ্যারিয়েবল কি? ইন্টারভেনিং ভ্যারিয়েবল বা মিডিয়েটর ভ্যারিয়েবল কি, এটা সম্পর্কে কারো ধারণা আছে? কারো থাকলে একটুখানি শেয়ার করো। যদি ইন্টারভেনিং ভ্যারিয়েবল বা মিডিয়েটর ভ্যারিয়েবল নিয়ে কারো ধারণা থাকে, আর ধারণা থাকা উচিত, অনেকেরই ধারণা আছে নিশ্চয়ই আমি মনে করছি, তোমরা একটু শেয়ার করো। কোনো ব্যাপার না, ভুল ঠিক এ নিয়ে ভেবো না, বা বইয়ের ভাষায় বলতে হবে, অ্যাজ ইট ইজ বলতে হবে, জাস্ট তোমার মনের মতো করে বলো, যা মনে হচ্ছে তাই বলো নিজের ভাষায়। জাস্ট একটু বোঝাতে পারলেই হবে তুমি ঠিক কোন জায়গাটা ধরাতে চাইছো। ইন্টারভেনিং ভ্যারিয়েবল আর মিডিয়েটর ভ্যারিয়েবল, ইন্টারভেনিং বা মিডিয়েটর ভ্যারিয়েবল। কারো জানা নেই? কেউ বলতে পারবে না? স্যার বলবো? হ্যাঁ, বলতেই তো বলছি। স্যার, স্যার ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে মিডিয়েটর যে কাজ করে, মানে কানেকশন করিয়ে দেয় ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই এটাকে ইন্টারভিনিং ভ্যারিয়েবল বা মিডিয়েটর ভ্যারিয়েবল বলা হয়। ভেরি গুড, কানেকশন করি দেয়, লিঙ্ক তৈরি করে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের মধ্যে। আর কেউ পিয়ালি বলতে চাইছিল বোধহয়।
স্যার আমি ওটাই বলতে চাইছিলাম যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যবর্তী অবস্থা। হ্যাঁ, মধ্যবর্তী অবস্থা অর্থাৎ একটা লিঙ্ক তৈরি করে, যেরকম আহ, ধরো যারা আগেকার দিনে, এখন তো উঠেই গেছে, অ্যারেঞ্জ ম্যারেজে একজন ঘটক আসতেন, তিনি একটা সম্বন্ধ নিয়ে আসতেন একজন মেয়ের বা ছেলের, মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে, তারপর তাদের দুজনের মিট করাতেন, বাড়ির লোকরা মিট করতো, তারপর কথাবার্তা হয়ে বিবাহ হতো। তো অর্থাৎ এই যে ঘটক, ইনি হচ্ছেন মিডিয়েটর, যিনি মাঝখানে লিঙ্ক করিয়ে দেন ছেলে এবং মেয়ের মধ্যে, বা হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে লিঙ্ক করিয়ে তারপর বিয়েটা তৈরি করলেন। তো এরকম মাঝখানে যারা থাকে মিডিয়েটর, বা অনেক সময় হয় বাড়িতে কারো বাবা মার মধ্যে ঝামেলা হলো, আহ, সন্তান দুজনের মধ্যে মিউচুয়াল করিয়ে দিচ্ছে, বাবাকে কখনো বকছে, মাকে কখনো বকছে, দিয়ে বলছে হ্যাঁ তোমার এটা ভুল, তোমার এটা ভুল, দিয়ে মিট করিয়ে দিল। এই যে মাঝখানে যে কাজ করে, বা বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা হলো, মাঝখানে আরেকজন বন্ধু এসে দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিল, এই মাঝখানে যে বা যিনি বা যারা থাকে তাদের বলা হয় মিডিয়েটর। এই ভ্যারিয়েবলের ক্ষেত্রেও তাই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আমরা জানলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করে। এখন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে সরাসরি প্রভাবিত করে না, মাঝখানে একটা লিঙ্ক দরকার হয়, যেটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়, লিঙ্ক তৈরি করে দেয়। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, দ্য এফেক্ট অফ এডুকেশনাল অ্যাটেনমেন্ট অন ইনকাম লেভেল। এডুকেশনাল অ্যাটেনমেন্ট অন ইনকাম লেভেল অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে ইনকাম লেভেলকে কিভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রভাবিত করে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? এখানে ডিপেন্ডেন্টটা হচ্ছে ওই ইনকাম লেভেলটা, মানে এডুকেশন অ্যাটেনমেন্ট যত ভালো হবে তত সেই অনুযায়ী ইনকাম লেভেলটা তার ভালো হবে। ভেরি গুড। ইনকাম লেভেল হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এডুকেশনাল অ্যাটেনমেন্ট হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এডুকেশনাল অ্যাটেনমেন্ট ইনকাম লেভেলকে প্রভাবিত করছে, কিন্তু এডুকেশনাল অ্যাটেনমেন্ট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সরাসরি ইনকাম বাড়াতে হেল্প করে না। যদি হেল্প করতো তাহলে যতজনের এডুকেশন ডিগ্রি প্রচুর তারা সবাই বেশি ইনকাম করতো না। তার মাঝে রয়েছে স্কিল অ্যাকুয়ার, অর্থাৎ এডুকেশনাল অ্যাটেনমেন্ট তো থাকবে, এডুকেশনাল অ্যাটেনমেন্টের ফলে কি হচ্ছে, তুমি একটা স্কিল ডেভেলপ করছো, তোমার নলেজ হচ্ছে, সেটা তোমার ইনকামকে জেনারেট করছে। সেই নলেজটা তুমি যখন কাজে লাগাচ্ছ, অর্থাৎ স্কিল, স্কিল হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ইনকাম লেভেলের মাঝে দুজনের মধ্যে লিঙ্ক করিয়ে দিচ্ছে। এডুকেশনাল অ্যাটেনমেন্টের ফলে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফলে যারা যত বেশি স্কিল অ্যাকোয়ার করেছে তাদের ইনকাম তত বাড়ছে। তো স্কিল মাঝে থেকে এডুকেশনাল অ্যাটেনমেন্ট এবং ইনকাম লেভেলের মধ্যে একটা লিঙ্ক করিয়ে দিচ্ছে, একটা সম্পর্ক স্থাপন করছে। তো এই এই জন্য একে মিডিয়েটর ভ্যারিয়েবলও বলা হয়, যেহেতু মাঝে থাকে। ঠিক আছে, কারো ডাউট থাকলে জিজ্ঞেস করবে, কোথাও বোঝা না গেলে জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে মডারেটর ভ্যারিয়েবল। মডারেটর ভ্যারিয়েবলটা কি, এ সম্পর্কে কারো ধারণা আছে মডারেটর ভ্যারিয়েবল সম্পর্কে? মডারেটর ভ্যারিয়েবল সম্পর্কে কারো ধারণা রয়েছে? মডারেটর ভ্যারিয়েবল কেউ বলতে পারবে না? হ্যাঁ, সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ভেরি গুড। একটু বুঝিয়ে বলো সবার জন্য, তুমি ঠিক বলেছো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মতন স্বাধীন, কিন্তু মানে সেকেন্ডারি, মানে দ্বিতীয়, মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি পুরো স্বাধীন, তারপর হুম মানে হুম তারপরে যেই স্বাধীন হবে সেটা হচ্ছে মডারেটর ভ্যারিয়েবল। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমি বলছি, তুমি একদম ঠিক বলেছো, পারফেক্ট। মডারেটর ভ্যারিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একই রিসার্চে যখন এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, বা একাধিক থাকতে পারে, কিন্তু হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো। কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি তো হয়। শুনতে পেলাম না, আরেকবার। কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ হয়। ইন্ডিপেন্ডেন্ট কোন ভ্যারিয়েবল? মডারেটর। কোয়ান্টিটি
কোয়ালিটেটিভ হয়? কোন ভ্যারিয়েবল? হ্যাঁ, হয় হয় হয়, এখনো পর্যন্ত যা। তুমি চ্যাট বক্সে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটা কোন ভ্যারিয়েবলের কথা বলছে। ঠিক আছে, আমি আসছি। তো মডারেটর ভ্যারিয়েবল কি? মডারেটর ভ্যারিয়েবল হচ্ছে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও বলা হয়। এই উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে, এক্সাম্পলে কি রয়েছে, the effect of stress management program on employee productivity। বলা হচ্ছে effect of stress management program on employee productivity, দিয়ে কোলন দিয়ে বলা হচ্ছে level of social support as a moderator variable। বলা হচ্ছে এখানে আমরা কি দেখছি, এফেক্ট অফ স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা কি করছে, এমপ্লয়ি প্রোডাক্টিভিটিকে কতটা বাড়াচ্ছে সেটা আমরা দেখতে চাইছি আমাদের রিসার্চে। অর্থাৎ যারা যারা স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে, যাদের মধ্যে স্ট্রেস ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে, তারা ভালো কাজ করছে, নাকি যাদের স্ট্রেস স্ট্রেস ম্যানেজমেন্ট করার ক্ষমতা নেই তারা ভালো কাজ করছে, তারা বেটার পজিশনে যাচ্ছে। তো সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা এই স্টাডিটাতে? বলো বলো। স্ট্রেস ম্যানেজমেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এমপ্লয়ি প্রোডাক্টিভিটি এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কিন্তু তারপরে কোলন দিয়ে লেখা আছে, দেখো, লেভেল অফ সোশ্যাল সাপোর্ট অ্যাজ আ মডারেটর ভ্যারিয়েবল। অর্থাৎ সোশ্যাল সাপোর্ট যাদের বেশি আছে, অর্থাৎ ফ্যামিলি সাপোর্ট সাপোর্ট করছে, বন্ধু বান্ধব সাপোর্ট করছে, যারা সোশ্যাল সাপোর্টকে অ্যাক্সেস করতে পারে, যাদের পাশে অনেক লোকজন আছে তাকে সাপোর্ট দেওয়ার মতো, ইমোশনাল সাপোর্ট হতে পারে, ফিনান্সিয়াল সাপোর্ট হতে পারে, সাইকোলজিক্যাল সাপোর্ট হতে পারে, পার্সোনাল সাপোর্ট হতে পারে। তো এই ধরনের সোশ্যাল সাপোর্ট যারা পায় তারা কি বেশি প্রোডাক্টিভিটি করছে, নাকি যারা সোশ্যাল সাপোর্ট পাচ্ছে না তারা বেশি প্রোডাক্টিভিটি, তারা ভালো কাজ করছে? অর্থাৎ এখানে প্রাইমারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে, তার মানে সোশ্যাল সাপোর্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা সোশ্যাল সাপোর্টেরও প্রভাব দেখতে চাইছি এমপ্লয়ি প্রোডাক্টির ওপরে, প্রোডাক্টিভিটির ওপরে, কিন্তু মেন প্রাইমারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। অন্যদিকে সোশ্যাল সাপোর্টটা হচ্ছে এখানে সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমরা মূলত স্ট্রেস ম্যানেজমেন্টের এফেক্টটাই দেখতে চাইছি এমপ্লয়ি প্রোডাক্টিভিটির ওপর, কিন্তু সেখানে সোশ্যাল সাপোর্টকেও কনসিডার করছি। আচ্ছা, এই যাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করার ক্ষমতা রয়েছে তাদের মধ্যেও যারা সোশ্যাল সাপোর্ট পাচ্ছে তারা বেশি, নাকি স্ট্রেস ম্যানেজমেন্ট করার ক্ষমতা রয়েছে কিন্তু সোশ্যাল সাপোর্ট পাচ্ছে না তারা বেশি? অর্থাৎ সোশ্যাল সাপোর্টটাকেও আমরা কনসিডার করছি, এটাও রিসার্চে দেখছি অ্যাজ আ মডারেটর ভ্যারিয়েবল। অর্থাৎ মডারেটর মানে কি, রেগুলেটর, যেটা মডারেট করতে পারে, চেঞ্জ করতে পারে। অর্থাৎ সোশ্যাল সাপোর্ট কি কোনোভাবে রেজাল্টকে চেঞ্জ করছে সেটা আমরা কনসিডার করছি। এখানে আমরা জেন্ডার করতে পারতাম, জেন্ডার অ্যাজ আ মডারেটর ভ্যারিয়েবল। অর্থাৎ আমরা স্ট্রেস ম্যানেজমেন্টের এফেক্ট দেখতে চাইছি এমপ্লয়ি প্রোডাক্টিভিটির ওপর, কিন্তু দেখতে চাইছি জেন্ডার কি কোনোভাবে এটাকে চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ ফিমেল হলে তার কি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, মেল হলে তার কি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, আর আদার্স জেন্ডার হলে তার কি বেড়ে যাচ্ছে না বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। অর্থাৎ জেন্ডারকেও আমরা কনসিডার করছি অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কনসাসলি। অর্থাৎ প্রাইমারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছাড়াও যখন আমরা কোনো একটা ফ্যাক্টরকে অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিসার্চে কনসিডার করব, তার প্রভাবটাও দেখার চেষ্টা করব, তখন সেটাকে বলা হবে মডারেটর ভ্যারিয়েবল। কারণ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাবকে এটা মডারেট করতে পারে, চেঞ্জ করতে পারে বলে মনে করা হয়, এবং সেটার এফেক্টটা কতটা, সেটা কতটা চেঞ্জ করছে সেটা আমরা দেখার চেষ্টা করি, তখন তাকে বলা হয় মডারেটর ভ্যারিয়েবল। বোঝা গেল? এবং সেই জন্য এটাকে সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলও বলা হয়। ক্লিয়ার হয়েছে? বেশ, নেক্সট হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল সম্পর্কে কারো কোনো ধারণা আছে? এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল কি? এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল সম্পর্কে কারো কোনো ধারণা রয়েছে?
কেউ একজন? এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল যেটা এক্সট্রা ভাবে চলে আসছে যে ভেরিয়েবলটা, যার প্রয়োজন নেই, রিসার্চের টপিক না, কিন্তু এক্সট্রা ভাবে চলে আসছে এই ভেরিয়েবলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। অর্থাৎ যে ভ্যারিয়েবল আমরা মূলত রিসার্চে কি করি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের প্রভাব দেখতে চাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর, কিন্তু কিছু ভ্যারিয়েবল থাকে যেগুলো আমরা চাই না ঢুকে যায়। ধরো আহ প্রেমিক প্রেমিকা গল্প করছে পার্কে বসে, দুজনে গল্প করছে খুব মনোযোগ দিয়ে, ভালো লাগছে গল্প করতে। মাঝখানে হঠাৎ অন্য একজন বন্ধু চলে আসলো এক্সট্রা করে, অযাচিত ভাবে, যাকে চায়নি। তো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে এই যে এক্সট্রা করে কেউ ঢুকে যাওয়া, যেটা রিসার্চে কনসিডার করা হয় না, সেটাকে বলা হয় এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এরকম এখানে একটা এক্সাম্পল আছে, দেখো, দ্য এফেক্ট অফ নিউ টিচিং মেথড অন স্টুডেন্ট পারফরমেন্স। অর্থাৎ ধরো আমি একটা নতুন টিচিং মেথড ডিসকভার করেছি, সেই টিচিং মেথডে পড়াচ্ছি এবং দেখতে চাইছি এই টিচিং মেথডটা ছাত্রছাত্রীদের পারফরমেন্সের উপর কতটা প্রভাব ফেলবে। ছাত্রছাত্রীদের পারফরমেন্স কি চেঞ্জ করে দিতে পারে, নাকি কমিয়ে দিতে পারে, নাকি বাড়িয়ে দিতে পারে। তো এই জায়গাটা আমি দেখতে চাইছি, আমার টিচিং মেথডের ফলে ছাত্রছাত্রীদের পারফরমেন্স কতটা চেঞ্জেস হচ্ছে, কতটা ডেভেলপ করছে বা কতটা ডিক্রিজ করছে। সেখানে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল হিসেবে প্রায়র নলেজ চলে আসতে পারে। প্রায়র নলেজ মানে কি? দেখা যাচ্ছে আমার টিচিং মেথডটা হয়তো অতটাও ভালো না, কিন্তু তা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করলো। কেন? তার কারণ হতে পারে ছাত্রছাত্রীরা আগের থেকেই ওই বিষয়টা পড়া ছিল, আগের থেকেই পড়ে এসছিল, তাই তারা ভালো রেজাল্ট করেছে, আমার টিচিং মেথডের ফলে করেনি। এই যে একটা, আমরা প্রায়র নলেজকে, প্রিভিয়াস নলেজকে এখানে কনসিডার করিনি, জোর করে ঢুকে গেছে, যেটা দরকার ছিল না। প্রায়র নলেজ না থাকলেই আমরা বুঝতে পারতাম টিচিং মেথডটা কতটা গুরুত্বপূর্ণ। তো এক্সট্রা করে, বা ধরো এই আমরা এখন আমি ধরো পড়াচ্ছি, তোমরা শুনছো, বা তোমরাও কিছু বলছো আমি শুনছি। তো এই ধরো কারো ধরো ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ আসছে, তার জন্য তার তার যে কথাটা আমি শুনতে পারছি না, তাহলে এতে কি হচ্ছে সমস্যা, এই যে বাইরের থেকে একটা ভ্যারিয়েবল ঢুকে পড়ছে, নয়েজ, ডিস্টারবেন্স, এটাকে বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, যেটার প্রয়োজন নেই, যেটা রিসার্চের মধ্যে ঢুকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করে ফেলতে পারে। এরকম কিছু ভ্যারিয়েবল রিসার্চে চলে আসে, সেটাকেই বলা হচ্ছে। বা তুমি ক্লাস করছো, তোমার মাথা ব্যথা করছে, তোমার অ্যাটেনশনের প্রবলেম হচ্ছে, এই যে হেডেক, হেডেক হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো এটা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, এটার প্রয়োজন ছিল না, এটা রিসার্চে কনসিডার করা হয়নি, এটা চলে আসলো অযাচিত ভাবে। তো এটাকেই বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে কন্ট্রোল করা যায়, তার জন্য নানা রকম পদ্ধতি রয়েছে। নেক্সট হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা ঠিক কি? কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা ঠিক কি? মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে কিছু ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, সেটাকে কনফাউন্ডিং ভেরিয়েবল বলে। মানে হ্যাঁ এরকম হতে পারে যে হয়তো কোনো ডেটা তুললাম, এবার একই এজ গ্রুপের মধ্যে তো এমন হতে পারে যে মানে ম্যান টু ম্যান তাদের হয়তো মানে এজ একই রকম হলেও তাদের মানসিকতা হয়তো অন্যরকম, আলাদা আলাদা হয়। তো ম্যান টু ম্যান, তো সেটাকে মানে এজের ভেরিয়েশনটা, আমি বলছি এজ সেম কিন্তু তাদের মেন্টালিটিটা আলাদা হতে পারে, ওইটাকে কি কনফাউন্ডিং ভেরিয়েবল বলে? হতে পারে, হ্যাঁ, কনফাউন্ডিং ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবল শুধুমাত্র যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করবে এমন না। কনফাউন্ডিং ভ্যারিয়েবল ওয়ান টাইপ অফ এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল, এটাও অযাচিত ভাবে চলে আসে, এক্সট্রা করে চলে আসে, আমরা রিসার্চে কনসিডার করি না। তো এরকম যখন কোনো ভ্যারিয়েবল অযাচিত ভাবে চলে আসে এবং হিউজ প্রভাব ফেলে দেয় রিসার্চে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করে দেয়, তখন সেটাকে আমরা কনফাউন্ডিং ভ্যারিয়েবল বলবো। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, একটু আগে যে এক্সাম্পলটা বলছিলাম পার্কে বসে গল্প করার কথা। তো প্রেমিক প্রেমিকা পার্কে বসে গল্প করছে, কোনো একজন বন্ধু এসছে, অযাচিত ভাবে চলে এসছে, ঠিক আছে, কথা বলে টুকটাক চলে গেল, তো এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। কিন্তু বন্ধু এসছে, বন্ধু এসে কথা বলছে, কথা, এবার বন্ধুটা দেখা গেল মেয়েটির বন্ধু, ছেলেটি সেইভাবে চেনে না। তো এবার বন্ধু এসে ওখানে বসে পড়লো ওদের মাঝে,
কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। এবার প্রেমিকের তো খুব রাগ হবে, উঠে চলে গেল, রিলেশনশিপে প্রভাব পড়লো, রিলেশনশিপটা খারাপ হয়ে গেল। অর্থাৎ এই যে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল যখন এফেক্ট ফেলে দিল ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ওপর, তার ফলে রেজাল্টে গন্ডগোল হয়ে গেল, রেজাল্ট চেঞ্জ হয়ে গেল, দেন দ্য এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল বিকামস কনফাউন্ডিং ভ্যারিয়েবল। অর্থাৎ এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলটাই চেঞ্জ হয়ে কনফাউন্ড মানে চেঞ্জ করে দেওয়া, কনফাউন্ড মানে রেজাল্টকে যে চেঞ্জ করে কনফাউন্ড করে দিতে পারে, ম্যানিপুলেট করে দিতে পারে, রেগুলেট করে দিতে পারে, সেটাকেই বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল যতক্ষণ ঠিক আছে, কন্ট্রোলে আছে, অতটা চেঞ্জ করে দেবে ঢুকতে পারলে, কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না বা অল্প বিস্তর ঢুকেছে ঠিক আছে কনসিডার করে নেওয়া যাচ্ছে ততক্ষণ এক্সট্রা। কিন্তু যখন সে ঘরের মধ্যে ঢুকে ফ্যামিলির মেম্বার হতে চাইছে এবং ফ্যামিলির মধ্যে পরিবর্তন নিয়ে চলে আসছে, তখন সে আর এক্সট্রা নয়, সে হয়ে গেল কনফাউন্ডিং। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, দ্য এফেক্ট অফ এক্সারসাইজ অন ওয়েট লস। তো দ্য এফেক্ট অফ এক্সারসাইজ, এই আগেও উদাহরণটা বলেছিলাম, এক্সারসাইজের এফেক্ট দেখছি আমরা ওয়েট লসের উপর। এখানে এক্সারসাইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়েট লস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবার কনফাউন্ডিং ভ্যারিয়েবল হিসেবে ডায়েট কনসেপ্ট, মাঝখান থেকে ধরো কেউ খুব ভালো ডায়েট করছে, কেউ ভালো ডায়েট করছেই না, এক্সারসাইজ তো করছে কিন্তু ফাস্ট ফুড খাচ্ছে, প্রচুর পরিমাণে স্পাইসি খাবার খাচ্ছে, অয়েলি খাবার খাচ্ছে, খাবার দাবারের কোনো ঠিক নেই, যেমন খুশি জল খাচ্ছে, যা খুশি খাচ্ছে, যখন যা ইচ্ছে হচ্ছে খাচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে এক্সারসাইজ করার পরেও। তো ডায়েট এখানে বা খাওয়ার যে পদ্ধতি বা খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট এখানে কনফার্ম এসে রেজাল্টকে চেঞ্জ করে দিল, শরীর খারাপ করে দিচ্ছে, ওয়েট গেইন করে দিচ্ছে। বলছে আমি এক্সারসাইজ করছি তাও ওয়েট লস হচ্ছে না কেন? বিকজ অফ দ্য এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। তুমি এক্সারসাইজ করছো কিন্তু ডায়েটকে কনসিডার করছো না, তোমার ফুড হ্যাবিট ভালো নয়, তাই রেজাল্টকে চেঞ্জ করে দিচ্ছে এটা। দেন ইট ইজ কল্ড, হ্যাঁ তুমি এক আধ দিন খেলে বা অল্প কিছুদিন খেলে যেটা অতটাও প্রভাব ফেললো না তখন, বা অল্প বিস্তর প্রভাব ফেলেছে, তখন এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল বলবো। আমি শুধরে নিলাম, কন্ট্রোল করে নিলাম নিজেকে। বাট আমি ফুড হ্যাবিট বাজে করে ফেললাম, তার ফলে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, আর অন্যদিকে এক্সারসাইজ করছি, দেন ফুড হ্যাবিট অর ডায়েট ইজ দ্য কনফাউন্ডিং ভ্যারিয়েবল, যেটা রেজাল্টকে কনফাউন্ড করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে আমরা ভ্যারিয়েবলে কি কি দেখলাম? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখলাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যে ভ্যারিয়েবলটা কারো উপর নির্ভর করে না, রিসার্চারের নিজের হাতে থাকে, রিসার্চার চাইলে ম্যানিপুলেট করতে পারে, যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করতে পারে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের দ্বারা প্রভাবিত হয়। ইন্টারভ্যানিং বা মিডিয়েটর ভ্যারিয়েবল কি? যেটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে লিঙ্ক তৈরি করে, সম্পর্ক তৈরি করে, সেটা হচ্ছে ইন্টারভ্যানিং বা মিডিয়েটর ভ্যারিয়েবল। মডারেটর ভ্যারিয়েবল কি? মডারেটর ভ্যারিয়েবল সেকেন্ডারি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা রিসার্চে কনসিডার করা হয়, রিসার্চার কনসাসলি যেটার এফেক্ট জানতে চান ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছাড়াও আর কি ফ্যাক্টর আছে যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করতে পারে, সেটা যখন রিসার্চার মেপে দেখতে চান, মেজার করতে চান, সেটাও যখন কনসিডার করতে চান, তখন এটাকে বলা হচ্ছে মিডিয়েটর, সরি, মডারেটর ভ্যারিয়েবল। দেন হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল মানে রিসার্চার কনসিডার করেননি, চাননি কোনো ভ্যারিয়েবলকে, কিন্তু অযাচিত ভাবে সেই ভ্যারিয়েবলটা রিসার্চে ঢুকে যাচ্ছে, ঢুকে পড়েছে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। নেক্সট হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল যখন রিসার্চে ঢুকে বা কোনো এক্সট্রা ভ্যারিয়েবল অযাচিত ভাবে রিসার্চে ঢুকে রিসার্চের রেজাল্টকে পুরোপুরি চেঞ্জ করে দেয়, রিসার্চের রেজাল্টকে প্রভাবিত করে দেয়, সেটা থ্রু দা এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর থ্রু দা ইম্প্যাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করেও এফেক্ট ফেলতে পারে, অথবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকেও চেঞ্জ করে এফেক্ট ফেলতে পারে। তো কিন্তু এফেক্ট ফেলছে রেজাল্টে, রেজাল্টকে চেঞ্জ করে দিচ্ছে, ম্যানিপুলেট করে দিচ্ছে, কনফাউন্ড করে দিচ্ছে, দেন ইট ইজ কল্ড কনফাউন্ডিং ভ্যারিয়েবল। আচ্ছা, এখান থেকে ঠিক কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে বা আসে সেরকম একটু আমরা ডিসকাস করে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এই রকম যদি ক্লারিটি রাখো, আমার মনে হয় না যে কোনো কোশ্চেন আসলে ছাড়া যাবে বা মিস হবে। যে কোনো টপিক যখন পড়বে একদম ক্লারিটি, একটার সঙ্গে অন্যটা ডিফারেন্স কি সেই
ক্লারিটিটা যদি মনের মধ্যে মাইন্ডে থাকে, পড়তেও হবে না বেশি, আর যে কোনো কোশ্চেন আসলে করতে পারবে। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে বা আসতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। এটা একটা ম্যাচিং টাইপ কোশ্চেন, এটার একটু অ্যান্সারটা বলো তো, একটু পড়ে দেখো, দিয়ে অ্যান্সারটা বলার চেষ্টা করো। কোশ্চেনটা ভালো করে প্রত্যেকটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবলের নামগুলো দেওয়া আছে, আমরা যা যা ভ্যারিয়েবল পড়লাম, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং, মডারেটর, কনফাউন্ডিং, এক্সট্রানিয়াস, সেই ভেরিয়েবল গুলোর কনসেপ্টটাই দেওয়া আছে, পাশে ডেসক্রিপশনটা দেওয়া আছে, তোমাদের শুধু ম্যাচ করতে হবে কোন ভ্যারিয়েবলের সঙ্গে কোন ডেসক্রিপশনটা। এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেটাই তোমরা কতটা বুঝলে, সেটাই জানতে চাওয়া হচ্ছে। স্যার এটা অ্যান্সারের অপশন কোথায়? অপশন নেই, তোমরা বলো না কোনটার সাথে কোনটা যাবে। স্যার 3টা এ হবে। 3টা এ হবে, ইন্টারভেনিং ভ্যারিয়েবল বলছো, আর ভ্যারিয়েবল দ্যাট explains the relationship between the independent and dependent variable। আচ্ছা, তারপর 1টা ডি হবে। 1টা ডি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, a variable that is manipulated by the researcher to observe its effect। আচ্ছা বেশ, তারপর? স্যার এখন বাকিগুলো দেখছি। হ্যাঁ দেখো দেখো, সবগুলো আগে দেখে নাও, তারপর এক এক করে বলে দেবো। সবাই দেখো। ইচ্ছে করেই অপশনটা আমি দিইনি, প্র্যাকটিস করছি তো আমরা, তো অপশন থাকলে একটা দুটো ম্যাচ করলেই বলাটা ইজি হয়ে যায়, তাই উঠিয়ে দিয়েছি সবগুলো যাতে তোমরা ম্যাচ করতে পারো। এখনই আমরা পড়লাম কিন্তু, তার মানে পরীক্ষার হলে গিয়ে তো আগে পড়ে যাও, কোনটা কোনোটা ভুলে যাও, কোনোটা মনে থাকে, তখন তো অনেক কঠিন বিষয় হয়। এখন এখনই জাস্ট আমরা পড়লাম, সবগুলো মাথায় আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, কেউই দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি স্যার। স্ক্রিন তো দেখা যাচ্ছে, পিয়ালি, পিয়ালি সরকার। তুমি না, পিয়ালি সরকার মেসেজ করেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আর তুমি আর একবার বেরিয়ে জয়েন করো। আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ এবার বলো, অনেকটা টাইম হলো। স্যার 2টা হচ্ছে সি হবে। আচ্ছা, 2টা সি হবে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলছো, আর ভ্যারিয়েবল দ্যাট ইজ মেজার্ড টু অবজার্ভ দ্য এফেক্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ভেরি গুড। আর 6টা এফ হবে মনে হচ্ছে, মানে 6 এ। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল বলছো, এফ হবে, a variable that is not the main focus but may affect the dependent variable if not controlled। বাকিদের কি মনে হচ্ছে একটু শুনে নিন। 6টা এফই হবে স্যার। 6টা এফই হবে, হ্যাঁ বেশ। 6টা এফই হবে। ঠিক আছে, এতজন বলছো যখন হবে, নিশ্চয়ই হবে।
তারপর বাকি পাঁচটা কি হবে? 5, 4। আর এমনি এক একটা তো ডি হবে। হ্যাঁ, এক একটা ডি হবে। 1 হয়েছে, 2 হয়েছে, 6 হয়েছে, আর 3 হয়েছে। পাঁচেরটা মনে হচ্ছে ইটা হবে। 5এরটা এ বলছো? ই ই ই। আচ্ছা, হ্যাঁ। 5এরটা বলছো ই হবে। আর ভ্যারিয়েবল দ্যাট ইজ রিলেটেড টু বোথ দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস পোটেনশিয়ালি ডিস্টর্টিং দ্য রেজাল্ট। বাকিরা কি বলছো? বাকিরাও কি মনে করছে 5এরটা ই হবে, না অন্য কিছু মনে করছে? হ্যাঁ স্যার, পাঁচেরটা ই হবে। ই হবে। পাঁচেরটা এফ হবে। 5এরটা এফ হবে বলছো? 5এরটা দেখো, 5এর এফ এ কি আছে? এ ভ্যারিয়েবল দ্যাট ইজ নট দ্য মেন ফোকাস বাট মে এফেক্ট দ্য ভ্যারিয়েবল ইফ নট কন্ট্রোল। মে এফেক্ট বলা হচ্ছে, এফেক্ট করতে পারে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে যদি কন্ট্রোল করা না হয়। তো এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল এফেক্ট করতে পারে, তার ক্ষমতা আছে, যদি কন্ট্রোল করা না হয় তাকে। আর অনলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করতে পারে বলা আছে। তো এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল হবে এফেক্টটা। 6 হবে, 6 এফ। 5এরটা ই হবে, ঠিকই বলেছো যারা ই বলেছো। কারণ বলা হচ্ছে এই ভেরিয়েবল দ্যাট ইজ রিলেটেড টু বোথ দ্য ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেটা বলছিলাম একটু আগেই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকেও প্রভাবিত করতে পারে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকেও করতে পারে, এবং যার মধ্যে ডিস্টর্টিং দ্য রেজাল্ট, এবং রেজাল্টকে ডিস্টর্টিং করে দেয়। ডিস্টর্টিং মানে পুরোপুরি চেঞ্জ করে দেয়, রেজাল্টকে ম্যানিপুলেট করে দেয়। রেজাল্টকে বড় এফেক্ট ফেলে, যেটা কনফাউন্ডিং এ বলা হ্যাঁ, হয়। হ্যাঁ, রেজাল্টকে কনফাউন্ড করে দিচ্ছে। সেই জন্য 5এরটা ই হবে। ঠিক আছে। আর 4এরটা মডারেটর ভ্যারিয়েবল। চারেরটা এ হবে। না, 3এরটা তাহলে কি হবে? 3, 4 বলো। 1, 2 হয়ে গেছে, 5, 6 হয়ে গেছে, 3, 4টা বলো ভালো করে। একটা আছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল, একটা মডারেটর ভ্যারিয়েবল। ইন্টারভেনিং ভ্যারিয়েবল কি? যেটা লিঙ্ক করে, যেটা রিলেশনশিপটাকে এস্টাবলিশ করে। আর মডারেটর ভ্যারিয়েবল কি? যেটা মডারেট করে, যেটা রেজাল্টকে চেঞ্জ করে, কিন্তু রিসার্চার যেটাকে কনসিডার করেন। তাহলে তিনেরটা এ হবে তাহলে, ইন্টারভিউটা নাকি? আর মডারেটর? মডারেটরটা তাহলে বি হবে, বাকিগুলো তো হয়ে গেছে, শুধু এ আর বির মধ্যেই প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বি তে বলা হচ্ছে এ ভ্যারিয়েবল দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য স্ট্রেংথ অর ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মডারেটর ভ্যারিয়েবল ইনফ্লুয়েন্স করে দেয় স্ট্রেংথ অর ডিরেকশনকে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশন সেটাকে ইনফ্লুয়েন্স করে, সেটাকে চেঞ্জ করে। মডারেটর ভ্যারিয়েবলও মডারেট করে, কিন্তু মডারেটর ভ্যারিয়েবল এক্সট্রানিয়াস নয়, কারণ এক্সট্রানিয়াসটা এক্সট্রা, রিসার্চার চাননি, ঢুকে গেছে। আর মডারেটর রিসার্চার চেয়েছেন তার এফেক্টটা দেখতে, কিন্তু সেটাও এফেক্ট ফেলে, সেটাও চেঞ্জ করে, সেটাও মডারেট করে, তাই জন্য তার নাম মডারেটর ভ্যারিয়েবল। আর ইন্টারভ্যানিং ভ্যারিয়েবল জাস্ট সম্পর্কটা স্থাপন করে দেয়। এতে দেখো বলা হচ্ছে আ ভেরিয়েবল দ্যাট এক্সপ্লেন্স দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। জাস্ট রিলেশনশিপটা এক্সপ্লেন করে, রিলেশনশিপটাকে তুলে ধরে, রিলেশনশিপটা গড়তে হেল্প করে, সেটাই ইন্টারভেনিং ভ্যারিয়েবল।
তাহলে বোঝা গেল। দেখো এই এই কোশ্চেন গুলোকে ক্ল্যারিটি, কতটা তোমার ক্ল্যারিটি আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, প্রত্যেকটা ভ্যারিয়েবল সম্পর্কে, ঠিক কোন জায়গায় ডিফারেন্স, কোনটা কি করছে। আমি কিন্তু বোঝানোর সময় প্রত্যেকটা বলেছি, যা কোশ্চেনে আছে প্রত্যেকটাই বলেছি, তাও কিন্তু গুলিয়ে যাচ্ছে, তাও অনেক সময় লাগছে। ক্লিয়ার, তোমার মধ্যে থট প্রসেসে যত ক্লিয়ার থাকবে একটার সঙ্গে অন্যটা ডিফারেন্স কি, তত ভালো কোশ্চেন সলভ করতে পারবে। পড়াশোনা বেশি করতে হবে না। মানে এই জন্যই বলছি, যদি স্মার্টলি ওয়ার্ক করতে পারো, হার্ড ওয়ার্ক বেশি করতে হবে না, ভাবতে হবে বেশি। ডিফারেন্স কোথায়, ঠিক সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য গুলো কোথায় একটার সঙ্গে অন্যটার। এক্সট্রানিয়াস মানে কি, মডারেটর মানে কি, মডারেটরও এফেক্ট করছে, কিন্তু এক্সট্রানিয়াস এর সঙ্গে তাহলে কি পার্থক্য। কনফাউন্ডিং ও রেজাল্ট কে এফেক্ট করছে, তাহলে মডারেটর আর এক্সট্রানিয়াস এর সঙ্গে কি পার্থক্য। মডারেটরকে রিসার্চার চাচ্ছে, রিসার্চার কনসিডার করেছে, রিসার্চের টপিকেই রেখেছে, রিসার্চের একটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করা হচ্ছে। এক্সট্রানিয়াস জোর করে আসছে, কনফাউন্ডিং পুরোপুরি রেজাল্টকে চেঞ্জ করে দিচ্ছে, ডিস্টর্ট করে দিচ্ছে। ইন্টারভেনিং জাস্ট রিলেশনশিপটা তুলে ধরছে। ইন্ডিপেন্ডেন্ট প্রভাবিত করছে, ডিপেন্ডেন্ট প্রভাবিত হচ্ছে। বেশ, এই ছটার এইটুকুই ফাংশন। দেখলে মনে হবে অনেক বিশাল ভ্যারিয়েবলস, বইয়ে পাতার পর পাতা লেখা আছে, কিন্তু জাস্ট এইটুকু ক্লারিটি থাকলেই করতে পারবে। আচ্ছা, এটা বলো। ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ অ্যান এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল ইন আ স্টাডি এক্সামিনিং দ্য এফেক্ট অফ আ নিউ মেডিকেশন অন ব্লাড প্রেশার। বলা হচ্ছে কোনটা এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। নেটে এক্স্যাক্টলি এরকম কোশ্চেন আছে, এক্সাম্পল দিয়ে দেয় এবং জানার চেষ্টা করে। তোমাকে ভাবতে হবে, কনফিউজড হতে হবে, এই ধরনের কোশ্চেন আছে। দাদা সি হবে? বাকিরা কি বলছো? অর্জুন বলছে বি। আর বাকিরা? সি হবে। সি হবে। আচ্ছা, আর কেউ? আর কেউ বলো, বি না সি? স্যার বি মনে হচ্ছে। দীপেন্দু বলছে বি। আর কেউ? বি या সি? পার্বতী বলছে সি। আর কেউ বলবে না নেক্সট কোশ্চেনে যাব? আচ্ছা, দেখো, আহ, বলা হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল কোনটা, কি ধরনের স্টাডি, এফেক্ট অফ আ নিউ মেডিকেশন অন ব্লাড প্রেশার। নতুন মেডিকেশন, নতুন একটা মেডিসিন, সেটা ব্লাড প্রেশারে কি রকম এফেক্ট ফেলছে। এখানে নতুন মেডিকেশনটা, নিউ মেডিকেশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ব্লাড প্রেশার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন নিউ মেডিকেশনে কি কি কনসিডার করা হবে। নিউ মেডিকেশন মানে তার, এখানে নিউ মেডিকেশন নতুন মেডিসিন, নতুন মেডিসিন মানে তার একটা নির্দিষ্ট ডোজ আছে, তার একটা নির্দিষ্ট টাইপ আছে, যে কোনো মেডিকেশন টাইপের হয়। কোনোটা অ্যালার্জেটিক টাইপ, কোনোটা অ্যান্টি অ্যালার্জেটিক টাইপ, কোনোটা গ্যাসট্রোন্টারোলজির মেডিকেশন। তো এরকম আরো মেডিকেল টার্ম আছে, তার নানা রকম টাইপস হয় প্রত্যেকটা মেডিসিনের, বিভিন্ন গ্রুপের মেডিসিন হয়। তো সেটা তো থাকবেই, খুব স্বাভাবিক। সেগুলো তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পার্ট।
আর আর কি আছে, ব্লাড প্রেসার মেজারমেন্ট। মেজারমেন্ট ব্লাড প্রেসারটা কতটা বেড়েছে কমেছে, মেজারমেন্ট তো একটা ইনস্ট্রুমেন্ট। তো বি কি করে হবে, বি তো একটা ইনস্ট্রুমেন্ট। ব্লাড প্রেসার বেড়েছে না কমেছে সেটা দেখবো, টেস্ট করার ইনস্ট্রুমেন্ট। তো বি তো এখানে ভ্যারিয়েবলই না, এখানে বি বি তো কোনোভাবে এফেক্ট ফেলার কোনো ব্যাপার নেই। এক্সট্রা বি তো লাগবেই, আর ভ্যারিয়েবল যদিও হয় বি তো লাগবে, মেজার তো করতেই হবে। মেজারমেন্ট টুল হিসেবে এখানে বি ভ্যারিয়েবল হিসেবে কনসিডার হবে না, মেজারমেন্ট টুল হিসেবে কনসিডার হবে এখানে মূল। আর টাইপ অফ মেডিকেশন তো নিউ মেডিকেশনের পার্ট, ডোজটাও নিউ মেডিকেশনের পার্ট, এগুলো সব ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যাচ্ছে। কিন্তু পার্টিসিপেন্ট এজ, নতুন মেডিকেশনটা এজ যদি না তোমার কনসিডার করা হয়, এজ হচ্ছে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল। তুমি যাদের ওপর টেস্ট করছো তার মাঝখানে একটা অন্য এজের কেউ, তুমি তার এজ জানো না, বিভিন্ন এজের লোকেদের ওপর টেস্ট করে বেড়াচ্ছ, তাহলে কিন্তু রেজাল্ট ভুলভাল চলে আসবে। কারণ বয়স্কদের ব্লাড প্রেসার অনেক বেশি হয়, কারণ সেই জন্যই বয়সকালে ওষুধ স্টার্ট হয়ে যায় ব্লাড প্রেসারের। এমনি যারা একটু ওল্ড এজের তাদের ব্লাড প্রেসার অনেকটা হাই হয়। তুমি তাদের উপর যদি প্রয়োগ করো একরকম রেজাল্ট পাবে, তুমি যদি ইয়াং স্টেজের উপর প্রয়োগ করো একরকম রেজাল্ট পাবে, তুমি যদি মধ্যবয়স্কদের উপর টেস্ট করো একরকম রেজাল্ট পাবে। তো তোমাকে এজটা কনসিডার করতে হবে, কিন্তু সেটা কনসিডার যদি না করা হয়, সেটা যদি এক্সট্রা ভাবে ভিন্ন ভিন্ন এজের লোকজন ঢুকে পড়ে, তাহলে সেটা কিন্তু এক্সট্রানিয়াস ভ্যারিয়েবল হয়ে যাবে। তো এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, পার্টিসিপেন্ট এজ। ঠিক আছে, যারা পার্টিসিপেট হচ্ছে তাদের এজটা ঠিক কত। বাকি টাইপ অফ মেডিকেশন, ডোজেস অফ মেডিকেশন, এগুলো কিন্তু রিসার্চারের হাতে আছে, তাই এগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পার্ট। আচ্ছা, পরেরটা বলো। এ ভ্যারিয়েবল দ্যাট এফেক্টস দ্য স্ট্রেংথ অর ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ নোন অ্যাজ। খুব সোজা। দাদা এটাও সি মনে হচ্ছে। বাকিরা কি বলছো? একটু আগেই আমরা করেছি মেলাতে গিয়ে। বি হবে। পিয়ালি বলছে বি, পিয়ালি মল্লিক বলছে বি। হচ্ছে ভেরিয়েবল দ্যাট এফেক্টস দ্য স্ট্রেংথ অর ডিরেকশন সি হবে, অফ দ্য। সি সি। বাকিরা আর কে কি বলছো? রুম্পা বলছে সি। হ্যাঁ সি মনে হচ্ছে। হ্যাঁ সি হবে, মডারেটর ভ্যারিয়েবল হবে, পিয়ালি কনফাউন্ডিং হবে না তো। এখানে বলা হচ্ছে ভ্যারিয়েবল দ্যাট এফেক্টস দ্য স্ট্রেংথ অর ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ নোন অ্যাজ। এখানে মূলত দেখার কথাই বলা আছে। কনফাউন্ডিং ভ্যারিয়েবল মানে যেটা ম্যানিপুলেট করবে রেজাল্টকে, সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কোশ্চেনে, তাই আমরা মডারেটর ভ্যারিয়েবলকেই এখানে নেব। কারণ তার মানে স্যার রেজাল্টের উল্লেখ নেই, ওই জন্য এটাতে আমরা বলতে পারি না কনফাউন্ডিং। জাস্ট রিলেশনশিপটা কি বা রেজাল্টও যদি থাকতো, এফেক্টটাকে স্ট্রেনথেন করবে বা উইকেন করবে এমন একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে মডারেটর ভ্যারিয়েবল। কনফাউন্ডিং ভ্যারিয়েবল থাকলে আর একটু অন্য অ্যাঙ্গেলে কোশ্চেন হতো, বুঝিয়ে দিত যে এটা অতিরিক্ত ভাবে ঢুকে পড়েছে, রেজাল্টকে চেঞ্জ করে দিচ্ছে, রেজাল্টকে পাল্টে ফেলছে, রেজাল্টকে ডিস্টর্ট করছে, ম্যানিপুলেট করছে, তার অ্যাঙ্গেলটা আলাদা হতো। আচ্ছা, এটা বলো। The variable that is measured or observed in an experiment and is expected to change in response to the independent variable is called. দাদা বি হবে এটা। আচ্ছা, বি বলছো, আর বাকিরা কি বলছে দেখে নি একটুখানি। অর্জুন বলছে সি, পার্বতী বলছে সি, কৃষ্ণ, চিত্রা বলছে সি। সি মনে হচ্ছে। হুম, ই হবে, ভেরি গুড।
ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে, মিডিয়েটর হবে না। বলা হচ্ছে দ্য ভ্যারিয়েবল দ্যাট ইজ মেজার্ড, যেটাকে মেজার করা হয়। কার এফেক্টকে আমরা মেজার করি? কাকে মেজার করি? মেনলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে। অর অবজার্ভ, যাকে দেখা হয়। ইন অ্যান এক্সপেরিমেন্ট, কার উপর এক্সপেরিমেন্ট করা হয়? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর। অ্যান্ড ইজ এক্সপেক্টেড টু চেঞ্জ, কার চেঞ্জ আশা করা হয়? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ। ইন রেসপন্স টু দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপন্সে কার চেঞ্জ আমরা আশা করি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে প্রভাবিত করে, তাই এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা অ্যাসারশন রিজনিং, এই ধরনের কোশ্চেনও আসতে পারে ভ্যারিয়েবল থেকে। এটা বলো। দাদা এ হবে? আচ্ছা, তুমি বলছো এ, দেখি বাকিরা কি বলে। অ্যাসারশনে বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল দ্যাট শুড বি কেপ্ট কনস্ট্যান্ট টু অ্যাভয়েড এফেক্টিং রেজাল্ট। স্যার এটা তো ভুল। আচ্ছা, তুমি বলছো এটা ভুল, মানে অ্যাসারশনটা ভুল বলছো? হ্যাঁ দাদা, ডি হবে, ডি। আচ্ছা, ডি বলছো। ডি মানে অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এতে কি আছে দেখি, কেন ভুল বলছো? বাকিরা কি মনে করছো? একটু দেখে নাও আর একটু ভেবে নাও। অ্যাসারশনে বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল ইজ এ ভ্যারিয়েবল দ্যাট শুড বি কেপ্ট কনস্ট্যান্ট টু অ্যাভয়েড এফেক্টিং দ্য রেজাল্ট অফ এন এক্সপেরিমেন্ট। আচ্ছা, আর রেজিনে বলা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল ইজ রিলেটেড টু বোথ দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস হুইচ ক্যান ডিস্টর্ট দ্য রিলেশনশিপ বিটুইন দেম। বাকিরা কি মনে করছো? অর্জুন বলছে এ, both assertion and reason are correct and reason is the correct explanation for assertion. আর বাকিটা একটু বলো। ডি মনে হচ্ছে। ডি, বেশ, ভেরি গুড, ডি হবে। প্রথমেরটা তো সত্যিই তো, অ্যাসারশনটা তো এখানে ভুল রয়েছে। রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে, অ্যাসারশনের যে স্টেটমেন্টটা কনফাউন্ডিং ভ্যারিয়েবল ইজ এ ভ্যারিয়েবল দ্যাট শুড বি কেপ্ট কনস্ট্যান্ট, এটাকে কনস্ট্যান্ট রাখার কি প্রশ্ন? কনস্ট্যান্ট রাখার কোনো জায়গায় নেই। কনফাউন্ডিং ভ্যারিয়েবল এলে রিসার্চকে, রেজাল্টকে চেঞ্জ করবে, না হলে আসবেই না। কনফাউন্ডিং ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রেখে অ্যাভয়েড এফেক্টিং দ্য রেজাল্ট, সেটা এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে হয়। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, বা এক্সপেরিমেন্টাল রিসার্চে জেনারেলি এতে যে স্টেটমেন্ট আছে এটাকে কন্ট্রোলড ভ্যারিয়েবল বলে। যাই হোক, সেটা পরের বিষয়, এক্সপেরিমেন্টাল রিসার্চে আলোচনা হলে তখন হবে। তো জেনারেলি এটা কনফাউন্ডিং ভ্যারিয়েবলের সঙ্গে যায় না, তাই এটা ভুল আছে। হ্যাঁ, এখানে রিজনের স্টেটমেন্টটাই ঠিক, তাই কি অ্যান্সার হবে, অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। তো এই হচ্ছে ভ্যারিয়েবল। এই ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন দেখো আমরা এখনই পড়লাম, তাও অনেকের সমস্যা হচ্ছে। তো এইগুলো প্র্যাকটিস করতে হবে এইভাবে, এবং ক্লারিটি আনতে হবে পড়ে পড়ে, বারবার শুনে শুনে বুঝতে হবে, ভালো করে নিজেকে বুঝতে হবে। তো পপুলেশন এন্ড স্যাম্পলটা থাক, আমরা নেক্সট আরেকটা ক্লাসে 1-2 দিনের মধ্যেই আমরা করব, তখন আমরা পপুলেশন স্যাম্পলটা করে দেবো, কারণ অনেকগুলো আছে, আজকে সময় পাওয়া যাবে না। এটাতেও আমরা বেশ কিছু কোশ্চেন করব। তো
আমাদের এমনি ফর্মাল ক্লাস শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 5ই সেপ্টেম্বর থেকে। যারা অলরেডি পড়ছো তারা তো থাকছোই, তাদের নিয়ে বলছি না। যারা নতুন অ্যাডমিশন নিতে চাও তারা আহ, এই লিঙ্কটা যাবে, এই লিঙ্কটা আমি গ্রুপে পাঠিয়েছি, আবারও পাঠিয়ে দেবো। এখানে গেলে তোমরা আমাদের ওয়েবসাইটে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। স্টুডেন্ট সেকশনে যাবে, সেখানে একাডেমিক ক্যালেন্ডার পেয়ে যাবে, কটা ক্লাস হবে, কবে কি ক্লাস হবে, 6 মাসে এই সেপ্টেম্বরে কবে কি ক্লাস আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। কোর্সের মধ্যে গেলে তোমরা পেপার 1 পেপার 2-র মধ্যে কি কি পাবে সেগুলো দেখতে পাবে। আর অ্যাডমিশন সেকশনে গেলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, অ্যাডমিশনের কি প্রসিডিওর আছে সেটাও তোমরা দেখতে পাবে। এবং এখানে একটা ফর্ম আছে, সেটা তোমরা, ফর্মটা এই মুহূর্তে আসেনি, ফর্মটা আমি অ্যাড করে দেবো, ফর্মটা ফিল আপ করে তোমরা অ্যাডমিশনও নিতে পারবে। তো সেটা একটা ব্যাপার। আর আজকের এই ক্লাসটার নোটস আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই পড়ে নিও। এবং আমি এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা একটু গ্রুপে আজকের ক্লাসটার ফিডব্যাক জানিও। তোমাদের মনে হচ্ছে আরো একটু কিভাবে পড়ালে ভালো হয়, বা কোন জায়গাগুলো পড়ানোর ভালো লেগেছে, তোমাদের বুঝতে ভালো লাগছে কিনা। এবং যদি ভালো লেগে থাকে সেটাও বলবে। যদি কোনো জায়গাতে আরেকটু তোমরা অন্যরকম কিছু চাও, অন্যরকম কিছু এক্সপেক্ট করো, সেটাও বলতে পারো, সেটাও বলবে। এবং আমিও একটা ফিডব্যাক দেবো, তোমরা কেমন পারফরমেন্স করেছো, কার কেমন পারফরমেন্স, কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে, যারা ইন্টারাকশন করেছো সেটাও আমি মাথায় রেখেছি, আমি সেটাও গ্রুপে দেবো। তো গ্রুপে একটুখানি দিয়ে দিও প্লিজ, তাহলে বুঝতে পারবো তোমরা আর কি ডিমান্ড করছো, তোমরা কি এক্সপেক্ট করছো, বা আমারটা ঠিক আছে কিনা, আমি যেটা পড়াচ্ছি তোমাদের ভালো লাগছে কিনা। তো আমরা আরেকদিন, আরো একবার আমরা ফ্রি ক্লাস এখন কয়েকদিন করব, তো তোমাদের সাথে মিট হবে। আর যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরকে বলি, আমাদের এই কোর্সটা 6 মাসেরই হবে, অর্থাৎ এই সেপ্টেম্বরে শুরু হবে, ফেব্রুয়ারিতে গিয়েই শেষ হয়ে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারিতে পেপার 2 পেপার 1 সমস্ত কিছু কমপ্যাক্ট, ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পুরো কোর্সটা আমরা সাজিয়ে নিয়েছি সেভাবেই। তোমরা গেলে স্টুডেন্ট সেকশনে, ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবে। এছাড়াও কোনো ডাউট থাকলে তোমরা কল করে নেবে, নাম্বার রয়েছে, যোগাযোগ করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। আর আমি নোটসটা দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, পিপিটিটাও দিয়ে দেবো তোমাদের গ্রুপে। আজকে শেষ করি এখানে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, আমি বলছিলাম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি এরকম ছোট ছোট রিসার্চের কিছু মানে টাইপস নিয়ে যদি ক্লাস করেন ভালো হয়। যেরকম ভ্যারিয়েবলটা খুব অল্প একটুখানি নিয়ে হলো বলে মাথার মধ্যে অনেক কিছু ঢুকলো। হুম হুম সেরকম হুম। রিসার্চেরও টাইপস এর যে কোনো একটা ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, যার যা ডিমান্ড আছে একটুখানি গ্রুপে একটুখানি এইভাবে বলে দিলে হোয়াটসঅ্যাপে থেকে যাবে, আমার মনে থাকবে। তাহলে ঠিক আছে, একটুখানি গ্রুপে বলে দিও। আমি মেসেজ সেকশনটা অন করে দেবো, চ্যাটটা অফ আছে, সবাই করতে পারবে না, আমি এখনই অন করে দিচ্ছি। একটুখানি গ্রুপে সবাই ফিডব্যাক, বা যার যা ডিমান্ড আছে, যার এক্সপেকটেশন যা আছে, বা যেটা ভালো লাগার সেটাও বলবে। তো গ্রুপে একটুখানি ফিডব্যাক দিয়ে দিও আজকের ক্লাসটা নিয়ে, এবং ভবিষ্যতে তোমরা কি চাইছো। তো একটুখানি বলে দিও, আমি চেষ্টা করব সেগুলো মেনটেন করার। আর তোমরা ওয়েবসাইটে গিয়ে যা দেখবে সেটা তো চলবেই পেড কোর্সে, তাছাড়াও আমি চেষ্টা করব আলাদাভাবে যদি কিছু করা যায়। ঠিক আছে, আজকে ছাড়ি তাহলে। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। হ্যাঁ দাদা।